হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এই ভিডিওতে দুটো সিনেমার টিজার এবং দুটো সিনেমার ট্রেলার নিয়ে কথা বলবো। ডিসি বলে একটা সাউথের সিনেমা আসছে, লোকেশ কানাকরাজ আছে, পামিকা গাব্বি আছে, তার ট্রেলার বেরিয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবো। বাংলাতে শিবুদা নন্দিতাদির ফুলপিসি ও এডওয়ার্ড বলে যে সিনেমাটা আসছে তার ট্রেলার বেরিয়ে গেছে। তার কাটা বলে বিক্রম দার একটা সিনেমা আসছে বাংলাতে, জি5-এ আসতে চলেছে, সেই সিনেমাটার টিজার নিয়ে কথা বলবো। এবং ওয়েলকাম টু দ্য জঙ্গল, আহমেদ খানের নতুন কমেডি সিনেমা, যেখানে অনেক বড় কাস্টিং নিয়ে সিনেমাটা হতে চলেছে। অক্ষয় কুমার তার মুখ্য চরিত্র, সেই সিনেমাটারও টিজার বেরিয়ে গেছে। তো এই চারটে টিজার ট্রেলার নিয়ে কথা বলবো এবং লাস্টে একটা আপডেট আছে, সেটাও দিয়ে দেবো আপনাদের। তাহলে চলুন ভিডিও স্টার্ট করি। প্রথমে যদি সাউথ আর হিন্দিটা নিয়ে কথা বলি, প্রথমে হিন্দিটাতেই আসি। ওয়েলকাম টু দ্য জঙ্গল, মানুষ রোস্ট করছে টিজারটাকে। আহমেদ খান, তাকে আমি ডাইরেক্টর বলেই মনে করি না। এবং ওয়েলকাম পার্ট 1টা ভালো হওয়ার পর 2 যেরকম জঘন্য সিনেমা, এই ওয়েলকাম টু দ্য জঙ্গলের জন্য কোনো হাইপই নেই মানুষের। মানুষ খিল্লি করার জন্য সিনেমাটা দেখতে যাবে, কিন্তু টিজারটা দেখার পর সবাই রোস্ট করছে। চাইলে আমিও রোস্ট করতে পারতাম, আমার ভিউজও আসতো। কিন্তু টিজারটা দেখার পর আমার কোথাও গিয়ে মনে হচ্ছে টিজারটা না রোস্ট করার মতো টিজার হয়নি। আমি জানি অনেকে শখ খাবেন এই কথাটা শুনে, কিন্তু আমি যে যুক্তিগুলো দিচ্ছি কি কারণে আমার এটাকে রোস্ট করতে ইচ্ছা করছে না, সেই কারণগুলো যদি আপনি শোনেন, কোথাও গিয়ে আপনারও না এই টিজারটাকে দেখার থিঙ্কিংটা হয়তো বদলাবে। এবার এখানে যে গল্পটা দেখাচ্ছে, দেখবেন ওয়েলকাম পার্ট 1 যেটা ছিল তার একটা আইকনিক সিন থেকে না গল্পটা নেওয়া বা সেখান থেকে ইন্সপিরেশন নেওয়া। দেখবেন নানা পাটেকার ওখানে যে শুটিং এর সিনটা ছিল, যে নানা পাটেকার শুটিং করছে, নানা পাটেকারের টাইম ওয়েস্ট করছিল অক্ষয় কুমার, আলু লেলো, কান্দা লেলো, ঘোড়ায় চড়তে পারছিল না, বিজয় রাজ ছিল, আইকনিক সিন। ওই সিনটার থেকে ইন্সপিরেশন নেওয়া হচ্ছে। এখানে একটা শুট হচ্ছে, এখানে একটা ফিল্ম হচ্ছে, কিন্তু ফিল্মটা ফেক, শুটিংটা আসল। শুটিংটা জঙ্গল হচ্ছে, জঙ্গলটা আসল। এইবার এই যে জঙ্গলে শুটিং হচ্ছে, এত বড় কাস্ট নিয়ে শুটিং হচ্ছে, তাদের কি কি হার্ডলস ফেস করতে হচ্ছে, তারা কি কি প্রবলেমে পড়ছে, সেই প্রবলেম থেকে তারা কিভাবে বেরোচ্ছে, আদৌ বেরোতে পারছে কিনা, এই নিয়েই গোটা সিনেমাটা হতে চলেছে। এবার যদি টিজারটা দেখেন এবং টিজারটাকে আপনি যদি এইভাবে ভেবে দেখেন, এটা না একটা স্পুফ ফিল্ম হতে চলেছে। ইয়াস, আপনাদেরকে কেউ হয়তো এটা বলবে না, কিন্তু এই সিনেমার টিজারটা আপনি দেখুন, স্পুফ ফিল্মের মতো ডিজাইন করা। এখানে বলিউডকেই তারা ল্যাংটো করছে, এখানে বলিউডের নামেই উল্টোপাল্টা কথা বলছে, বা বলিউডকে আমরা যে জন্য ব্যাশ করি সেগুলোই এখানে উঠে আসছে। যেরকম বলিউডে হিরোইনদেরকে ন্যাকা ভাবে প্রেজেন্ট করে, এখানে যে হিরোইন গুলো আছে দেখুন ন্যাকা ন্যাকা পারফর্ম করছে। তার কারণ হচ্ছে বলিউডে হিরোইনকে ওভাবেই প্রেজেন্ট হতে দেখেছি, বেশিরভাগ হিরোইন এরকমই পারফরমেন্স দেয়। সেই জায়গাটা বলিউডের অ্যাক্টররা টাকার কিরকম পিচাস হয়, অক্ষয় কুমার নিজে সেটা, সে নিজে বারবার বলেওছে। এবং এখানে তার যে ক্যারেক্টারটা, সে নিজেই নিজেকে ব্যাশ করছে, নিজেই নিজের খিল্লি করছে। বলিউডে কাজ কিভাবে হয়, শুটিং কিভাবে হয়, এত বড় কাস্টিং যখন নিয়ে শুটিং হয়, তখন একটা স্টার আরেকটা স্টারের মধ্যে লড়াই কিভাবে লাগে, তাদের মধ্যে বা তাদের ট্যান্ট্রাম কিভাবে সহ্য করতে হয় একটা ডাইরেক্টরকে, সেই জিনিসগুলো দেখাবে। বলিউডের যে সত্যিটা সেটা সামনে আনছে, এই জিনিসটা বলেই দিচ্ছে যে ফেক। এবং এই টিজারটা দেখে সবার যেটা প্রথম রিয়াকশন, যে সেট গুলো তো ফেক লাগছে কেন ভাই, শুটিংটাই তো ফেক, মুভিটা ফেক ফিল্ম একটা। তো ফেক ফিল্মে সেট কি অরিজিনাল হবে? সেট তো ফেকই লাগবে, এবং সেটা ইন্টেনশনালি করা। যে জিনিসটা কিন্তু আমার খুব একটা মানে খারাপ লাগেনি। অথেন্টিকেশনটা রাখতে পারে, যে সাবজেক্টটা দেখাতে চাইছে সেই অথেন্টিকেশনটা রাখছে। দেখুন, খারাপ বললেই খারাপ বলা যায়, কিন্তু যেখানে জিনিসটা একটু সেন্স আছে, সেই জায়গাটা আমি কেন শুধু শুধু তাকে ব্যাশ করবো বা খারাপ বলবো? এখানে যে কমেডি পোর্শন গুলো আছে, দুটো জায়গাতে কমেডি আছে, সেই দুটো জায়গায় তো হাসি পাচ্ছে। যেখানে আরশাদ সামনে আছে, আরশাদ পেছনে আছে, অক্ষয় কুমারকে ধাক্কা দিচ্ছে, অক্ষয় কুমার থেমে যাচ্ছে, বলছে আগে চল না, সিগনাল है क्या तू रुक गया? तो अक्षय कुमार रेगे गई, बोलছে शूटिंग ही नहीं करना है। तुषार कपूर पास থেকে এসে বলছে ভাই बहुत पैसा मिला है, যে पैसे क्यों बीच में आ जाते। তারপর লাস্টে যখন সুনীল শেঠি অক্ষয় কুমারকে গুলি মারবে, অক্ষয় কুমার মরবেই না, বলছে তুই मरता क्यों नहीं है, বলছে मैं जान डाल रहा था, বলছে मुर्दे में कौन जान डालता है। তো এই যে ক্যারেক্টার গুলো, এই যে কমেডি গুলো, সেগুলো কিন্তু ওয়ার্ক করছে। এই যে বলিউডের সত্যিটা বা বলিউডে কিভাবে জিনিসপত্র চলে সেটাকেই ব্যাশ করা হচ্ছে, সেই জিনিসটা কিন্তু খারাপ লাগছে না। এত বড় কাস্টিং, প্রত্যেকে ভালো ভালো পারফর্মার, আপনি কে নেই আপনি দেখুন, সুনীল শেঠি থেকে শুরু করে, অক্ষয় কুমার থেকে শুরু করে, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, ভাই কে নেই এখানে? সবাইকে নিয়ে নিয়েছে এই সিনেমার মধ্যে। এই সিনেমার যে সেট বা এই সিনেমার যে থিম, এই যে স্পুপ একটা ফিল্ম, স্পুপ ফিল্মের যে লুক অ্যান্ড ফিল হয়, সেরকমই দেখতে লাগছে। দেখুন সিনেমাটা আলটিমেটলি কিরকম হবে আমি জানি না, খুব খারাপ হয়তো সিনেমা হবে, বাজে সিনেমা হবে, ব্যাশ করার মতোই হবে। যদি ব্যাশ করার মতো হয় তাহলে ব্যাশই করবো, তাহলে রোস্ট রিভিউই আসবে। কিন্তু যদি সিনেমাটার মধ্যে একটু সেন্স থাকে, যদি সিনেমাটা এই যে বলিউডের স্পুফ ফিল্ম, এই স্পুফ ফিল্মটাকে বানাতে পারে, বলিউডের সত্যিগুলো সামনে তুলে আনতে পারে, বা একটু এন্টারটেইন করতে পারে, তাহলে কিন্তু এই সিনেমাটা নিয়ে একবার অন্তত ভেবে দেখা যায়। এবার চলুন ডিসি ট্রেলারটা নিয়ে কথা বলি। লোকেশ কানাকরাজ আছে লিড রোলে, পামিকা গাব্বি তার সঙ্গে হিরোইন। এই সিনেমাটার ট্রেলারটা দেখুন, আপনি দেখলে বুঝতে পারবেন যে হাড়ির একটা চাল টিপলে বোঝা যায় ভাতগুলো হয়েছে কিনা। কি লেভেলের ট্রেলার বানিয়েছে এটা! ট্রেলার যে গল্পটা দেখে বোঝা যাচ্ছে ট্রেলারের মধ্যে, সেটা হচ্ছে দুটো মানুষের গল্প। একজন পুলিশ অফিসারকে খুন করেছে এবং সে পালিয়ে বেড়াচ্ছে। একটা মেয়ে,
যার মা বাবা তাকে বিক্রি করে দিয়েছে, প্রস্টিটিউট বানিয়ে দিয়েছে, সে সেখান থেকে বেরোতে চাইছে। দুজন তার লাইফটাকে শুধরাতে চাইছে, একে অপরের হেল্প করতে চাইছে, দুজন একসাথে মিলছে, কিভাবে হেল্প করছে, কিভাবে পালাচ্ছে, সেই সব নিয়েই এই গোটা সিনেমাটা। দেখে আপনি বুঝতে পারছেন দেবদাস আইকনিক গল্প, সেই গল্প থেকে নেওয়া এর স্টোরি এবং সেটার একটা মডার্ন অ্যাডাপ্টেশন। আমরা এর আগে দেবদাসের অ্যাডাপ্টেশন দেখেছিলাম এবং সেটা খুব ভালো অ্যাডাপ্টেশন ছিল, সেটা হচ্ছে দেবডি। অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছিল, অনুরাগ কাশ্যপ অন্যভাবে দেবদাসকে প্রেজেন্ট করেছিল আমাদের সামনে, এবং এখানে দেবদাসকে রক্তাক্ত ভাবে প্রেজেন্ট করা হচ্ছে, কান্না নয়, রক্তটা এখানে প্রাইম, খুন খারাপিটা এখানে প্রাইম। এবং এখানে যে গল্পটা দেখাচ্ছে এবার কিন্তু এখানে দেবদাস আর পার্বতীর গল্প নয়, দেবদাস আর চন্দ্রমুখীর গল্প। কারণ দেখবেন দেবদাসের গল্প এমন একটা গল্প যেখানে না, যে গল্পটা নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত আছে। অনেক মানুষ এই যে দেবদাসের অ্যাকচুয়াল এন্ডিং, যে দেবদাস মারা যাচ্ছে, পারোর জন্য নিজের লাইফ দিয়ে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, এটাতে অনেকে স্যাটিসফাইড, আবার অনেকে এই এন্ডিংটাতে স্যাটিসফাইড নয়। অনেকের মনে হয়েছে যে মানে পারোর জন্য যদি লাইফটা না দিত, চন্দ্রমুখীর সঙ্গে যদি তার একটা বন্ডিং দেখতে পেতাম, তাহলে তো দেবদাস বা চন্দ্রমুখীর লাইফটা কোথাও গিয়ে ভালো হতো। সেই এন্ডিংটাকে বা সেই যে ইচ্ছেটা অডিয়েন্সের, সেই ইচ্ছেটার উপর বেস করে এই সিনেমাটা। এবার চন্দ্রমুখী এবং দেবদাসের প্রেম আমরা দেখতে পেতে চলেছি। চন্দ্রা নাম দেওয়া হয়েছে ক্যারেক্টারটাকে, চন্দ্রমুখীর ক্যারেক্টারটা বা এখানে যেই ক্যারেক্টার ভামিকা গাব্বি প্লে করছে, এবং দেবদাসেরটা দেবাদাস। এবার এই সিনেমার অ্যাকশন, ভাই কি লেভেলের অ্যাকশন! শর্ট টেকিং আপনি দেখুন, প্রথম যে শটটা যেটা দিয়ে ওপেন হচ্ছে এই পুরো ট্রেলারটা, একটা গাড়ির সামনে ক্যামেরা রাখা, দূরে একটা গাড়ি আসছে, থামছে, সেখানে কিছু একটা জিনিসপত্র হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না, পুরোটা ব্ল্যাক এন্ড হোয়াইটে, সমুদ্রে হাঁটছে, সূর্যের সামনে দাঁড়িয়ে আছে, আউটস্ট্যান্ডিং ভিজুয়াল, অ্যাকশন সিকোয়েন্স র, রুথলেস, কারণ খুব রুটেড ক্যারেক্টার দুটো। এখানে দেবদাস কোনো জমিদার বাড়ির ছেলে নয়, দেবদাস একটা গ্যাংস্টার, দেবদাস একটা পুলিশকে মারছে, সেই ক্যারেক্টারটা রুটেড। এখানে যে চন্দ্রমুখীর ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা প্রস্টিটিউটের একটা ক্যারেক্টার, তার লাইফের অনেক কিছু গল্প আছে, অনেক কিছু রাগ আছে, এবং তাদের পারফরমেন্স, ভাই এখানে ভামিকা গাব্বিকে কি লাগছে! এরকম রোলে ভামিকা গাব্বির কাস্ট করা উচিত, এরকম ধরনের রোলে ভামিকা গাব্বিকে নিজেকে এক্সপেরিমেন্ট করা উচিত। আউটস্ট্যান্ডিং লাগছে ভামিকা গাব্বিকে, প্রত্যেকটা জায়গায় তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার যে রাগ, তার যে নিজের জীবনের উপরে ক্ষোভ, এখান থেকে বেরোতে চাইছে, সেই জিনিসগুলো বোঝা যাচ্ছে। লোকেশ কানাকরাজেরটা আমি পরে আসছি। এই ট্রেলারটায় একটা জিনিস যদি আপনি বাদ দিয়ে যান, ট্রেলারটা পুরো জিরো হয়ে যাবে। কি জানেন? সেটা হচ্ছে বিজিএম। অনিরুদ্ধের বিজিএম, ভাই এটা কি বিজিএম বানিয়েছে! সরগম চলছে পেছনে, সরগম দিয়ে বিজিএম বানিয়েছে, এবং বিজিএমটা জাস্ট কিক অ্যাজ। প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সে বিজিএমটা ওয়ার্ক করে, প্রত্যেকটা লাভ সিকোয়েন্সে, প্রত্যেকটা আর্টিস্টিক মোমেন্টে বিজিএমটা ওয়ার্ক করছে, এবং বিজিএম সুপারবলি ডিজাইন করা। প্রত্যেকটা জায়গায় যেভাবে গল্পটা রিভিল করছে না, বেসিক গল্পটা বুঝতে পেরেছি, এদের জার্নিটা, এই যে তারা পালাচ্ছে, এই যে তারা দুজন দুজনকে হেল্প করছে, সেটা কিভাবে করছে, শেষ অব্দি বাঁচতে পারবে কিনা, ট্রেলারের এডিট, ট্রেলারের কাটিং, কিভাবে ক্রিস্প করতে হয় ট্রেলার, এরকম ধরনের ট্রেলারের থেকে শেখা উচিত। আউটস্ট্যান্ডিং। এই সিনেমাটা কিছু একটা করবে বলে আমার মনে হচ্ছে। এই ট্রেলারে যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে লোকেশ কানাকরাজকে। লোকেশকে না এই সিনেমাটার মধ্যে অ্যাজ আ হিরো মানাচ্ছে না। এখানে এমন কোন হিরো দরকার, দেখুন লোকেশের মানে চেহারা একটু রোগা পাতলা, একটু হাইটটাও সেই হিরোদের হাইট নয়। আমার মনে হয়েছে এখানে যদি আরেকটু বেটার কোনো হিরোকে দেওয়া যেত, তাহলে মনে হয় বেশি ভালো হতো, বেশি জিনিসটা ফুটে আসতো। লোকেশ কানাকরাজ কোথাও কি মানাচ্ছে এই থিমটার সঙ্গে, আমি তাকে না খাপ খাওয়াতে পারছি না। আমার লোকেশ কানাকরাজের খুব একটা ভালো লাগেনি। দেখি তার অ্যাক্টিংটা কিরকম হয়, পুরো সিনেমাটা না দেখলে এটা বলাটা সম্ভব নয়, এটা বলাটা ভুল হয়ে যাবে। দেখা যাক সিনেমাটা সে কিরকম করে, কিন্তু আপাতত তার পারফরমেন্স যে খুব ভালো লাগছে দেখে, খুব ইমপ্রেসিভ লাগছে, সেটা কিন্তু আমার খুব একটা মনে হচ্ছে না। এবার বাংলা দুটো কন্টেন্টে আসি। প্রথমে বলবো ফুলপিসি ও এডওয়ার্ড। এখানে যে গল্পটা দেখানো হচ্ছে শিবুদা নন্দিতাদের সিনেমা, যে গল্পটা দেখানো হচ্ছে একটা জমিদার বাড়ি। জমিদার, তার একটা রোগ আছে, অরিন্দম চক্রবর্তী যে রোলটা প্লে করছে, তার একটা রোগ আছে। সে একটা বিয়ে করেছে অলরেডি, কিন্তু সে আবার বিয়েতে বসছে, এবং বিয়ের সময় তার মৃত্যু হয়ে যাচ্ছে। প্রাথমিক যে তদন্ত, তার মধ্যে বোঝা যাচ্ছে যে যে মৃত্যুটা হয়েছে সেটা স্বাভাবিক নয়, সেটা খুন করা হয়েছে। যারা যারা বিয়েতে উপস্থিত ছিল, তার পরিবারের লোক, সবার উপর সন্দেহ যাচ্ছে। সেই আগাথা ক্রিস্টি মার্কা একটা গল্প। এইবার এই খুনটা সত্যি কি খুন, নাকি এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে, নাকি নর্মাল মারা গেছে এটাকে খুন বলা হচ্ছে, কে করেছে বা কারা করেছে, এই নিয়েই গোটা সিনেমাটা। এবার আপনি যদি দেখেন এর ট্রেলার কাটিংটা, আমি না সত্যি সত্যি কথা বলবো, বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন দল এসছে তো, আমি বলবো তোমরা একটা আলাদা করে ক্লাস চালু করো, যেখানে তোমরা শেখাবে টিজার এবং ট্রেলার কি করে কাটতে হয়। বাংলার যারা টিজার ট্রেলার কাটে তারা জানেই না, টিজারটার মধ্যে সব দেখিয়ে দিয়েছে, কি জন্য লোক হলে যাবে, মানে টিজার বলছি, ট্রেলারটার মধ্যে সব দেখিয়ে দিয়েছে, তাহলে লোক কি জন্য হলে যাবে? আপনি আমাকে একটা জিনিস বুঝিয়ে দিন। সেই একই তো ফ্যামিলি ড্রামা দেখাচ্ছেন, সেই থ্রিলার পেছনে একটা জমিদার বাড়ি, সেই জমিদার বাড়ির কেচ্ছা, সেই জমিদার পরিবার, তাদের যে সেই গল্প, সেই পরিবারের ড্রামা, সেই ফ্যামিলি ড্রামা, সেই জিনিসই তো আপনি দেখাচ্ছেন। আপনি নতুন কি প্রোভাইড করছেন? অথবা যদি আপনি নতুন কিছু প্রোভাইড করেনও, যদি আপনি এক্সপেরিমেন্টাল কিছু করেনও,
তাহলে সেটা দেখান এই পুরো ইয়েটার মধ্যে, ট্রেলারটার মধ্যে। ট্রেলার বানানো তো এটার জন্য যে আপনি যে এক্সপেরিমেন্টটা করছেন, যেটা লোককে গিভঅ্যাওয়ে করতে চাইছেন, সেটা দেখাচ্ছেন। এখানে ক্যারেক্টার প্রচুর বড় বড় নেওয়া হয়েছে, কাস্টিং বিশাল বড় বড় করা হয়েছে। অনন্যা দিয়ে আছে, অনামিকা দিয়ে আছে, এখানে আমাদের সোহিনী দিয়ে আছে, অর্জুন দা আছে। অর্জুন দাকে অনেকদিন বাদে আমরা বড় স্ক্রিনে দেখতে পেতে চলেছি। ডাইরেক্টর ভালো, কিন্তু তাদের যে পাস্ট রেকর্ড, কারণ শিবুদা নন্দিতাদির সিনেমা মানে একটা হাইপ থাকতো, সেই হাইপ এখন আর নেই। এই ফুলপিসি এডওয়ার্ড নিয়েও মানুষের হাইপ নেই। কাস্টিং ভালো আছে, সেট ডিজাইন ভালো করা হয়েছে, বিজিএম, লুক অ্যান্ড ফিল, সেগুলো সেই এরাটাকে ক্রিয়েট করতে পারছে। কিন্তু নতুন কি পাচ্ছে বাংলার অডিয়েন্স? সেই তো ফ্যামিলি ড্রামা, সেই তো আগাথা ক্রিস্টির মতো একটা গল্প, সেই তো আপনি টিজার ট্রেলারে সবকিছু বলে দিচ্ছেন। তাহলে লোক হলে কি যাবে? আর বাংলা সিনেমা এগোচ্ছে কোথায়? এটা আমার মনে হয়েছে এই পুরো ট্রেলারটা দেখার পর। ট্রেলারটা যে খুব আমাকে ইমপ্রেস করতে পেরেছে তার নয়। ঠিক আছে, দেখা যাক, সিনেমাটা আসুক, তারপর এটা নিয়ে কথা বলবো। লাস্ট যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তার কাটা, জি5 এর কন্টেন্ট। বিক্রম দা আছে লিড রোলে এবং বিক্রম দা প্রডিউসারও এই কন্টেন্টার। এর টিজারটা কিরকম হলো দেখুন। বিক্রম দা এমন একজন অ্যাক্টর যাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা যায়, যে এক্সপেরিমেন্ট করতে ভয় পায় না নিজেকে নিয়ে। সে একদিকে রাশের মতো সিনেমা করছে, একদম আউট অ্যান্ড আউট ফ্যামিলি ড্রামা, সেখানে সে অথেন্টিকেশনের সঙ্গে তার ক্যারেক্টারটাকে তুলে ধরছে। আবার একদিকে পারিয়ার মতো সিনেমা করছে, যেখানে অ্যাকশন সিকোয়েন্সে ভর্তি, মাসি মোমেন্টে ভর্তি। সে সেই ক্যারেক্টারটাকে অথেন্টিকেশনের সঙ্গে প্লে করছে এবং তাকে সেই ক্যারেক্টারগুলোতে মানায়। সে পুল অফ করতে পারে, সে ফ্যামিলি ড্রামা পুল অফ করতে পারে, সে আবার এদিকে মাসি মুভিও পুল অফ করতে পারে। এই যে টিজারটা, এই টিজারটা আপনি দেখুন। আমি কেন বলছিলাম ফুলপিসি ও এডওয়ার্ডের টিমটাকে যে ট্রেলার টিজার কিভাবে কাটতে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে, সেটার একটা শিক্ষা দরকার। কাদের থেকে শিক্ষা দরকার? কে শেখাবে? যারা এই রকম ধরনের টিজার কাটে, তার কাটার মতো টিজার কাটে। এই টিজারটা গল্প রিভিল করছে না, বেসিক গল্পটা রিভিল করছে। যেটুকু টিজার দেখে বোঝা যাচ্ছে যে বিক্রম দা একটা টাইমে পুলিশ অফিসার ছিল, কিন্তু কোনো একটা ঘটনা ঘটে যার জন্য তার তারটা কেটে যায়, তার মেমোরি লস হয়ে যায়। সে এখন ডিটেকটিভ, কিন্তু যার মেমোরি কাজ করছে না সে কিভাবে ডিটেকটিভ হয়? সে মাসেল মেমোরির উপর রিলাই করে এবং সে নিজের অস্তিত্বটাকে খুঁজে কিভাবে বার করছে। তার যে লড়াই, তার যে ব্রেন, তার যে মাইন্ড, সে যে সবকিছু ভুলে যাচ্ছে, তারপরেও সে জীবন যুদ্ধে কিভাবে টিকে আছে, এই নিয়েই এই গোটা কন্টেন্টটা। এবার আপনি টিজারটা দেখুন, টিজারটার মধ্যে জিনিসপত্র লুকিয়ে রাখা গেছে। কি হয়েছিল, কেন সে তার কাটা, কেন সে এরকম বিহেভিয়ার করছে, সে খুঁজে পায় কিনা নিজেকে, সত্যম দা, প্রিয়াঙ্কা দি, তারা তার লাইফে কি রোল প্লে করে, এই জিনিসগুলো লুকিয়ে রাখা গেছে। টিজার এভাবেই কাটতে হয়, যেটা বিজিএম দিয়ে বিট বাই বিট কাটা হবে। কালার টোন, লুক অ্যান্ড ফিল দিয়ে আপনি থিমটাকে বোঝাবেন। গল্প রিভিল করা টিজারের কাজ নয়। এখানে বেসিক গল্পটা বোঝা যাচ্ছে, কিন্তু এর ভেতরের লেয়ারে কি থাকবে সেটা বোঝা যাচ্ছে না। মাসি মোমেন্ট গুলো উঠে আসে, অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখতে ভালো লাগে, ল্যাভিশ ভাবে শুট করা, বাংলার অনুযায়ী, বাংলার মার্কেট অনুযায়ী, বাংলার বাজেট অনুযায়ী। যেভাবে ছুরি পোটাচ্ছে, যেভাবে মারছে, অ্যাকশন করছে, যেখানে ডায়লগ বাজিগুলো দিচ্ছে, আমি কে তুমি চেনো, না তুমি কে, ভেরি গুড, মানে সে চায় না যে লোক তাকে চিনুক। এবার সেই জিনিসটা যেভাবে সে ফুটিয়ে তুলছে, এবং বিক্রম দা তার যে লাইফের দুটো শেড, তার যে দুটো ক্যারেক্টার, সেই দুটো ক্যারেক্টারে তাকে সুন্দর লাগছে দেখতে। পুলিশ অফিসার যখন ছিল এবং যখন এখন তার কাটা হয়ে গেছে, যখন সে তার মেমোরি হারিয়ে গেছে, ডিটেকটিভ হয়ে গেছে, এই যে বড় বড় চুলালা লুক, সেই দুটো লুকেই তাকে ভাল লাগছে। প্রিয়াঙ্কা দি, তাকে ভাল লাগছে, প্রমিসিং লাগছে। সত্যম দা, ফাইনালি সত্যম দা জমিদারের রোল থেকে বেরোলো। তাহলে তো আমি ভেবেছিলাম যে কোনো রাজ্যের বা কোনো জায়গার বোধহয় জমিদার, অ্যাকচুয়ালি এত জমিদারের রোল করে সত্যম দা। এই ভেবেছিলাম যে তার বাবা কাকা বা দাদারা কোনো, মানে অ্যাকচুয়ালি তো কোনো জমিদার ছিল। ফাইনালি জমিদারের রোল থেকে বেরিয়েছে, যেটা দেখে ভালো লাগছে। এই টিজারটা ভালো হয়েছে, এর এডিটিং ভালো হয়েছে, ক্রিস্প করা হয়েছে, ছোট করা হয়েছে। এর বিজিএম সেই কমার্শিয়াল এলিমেন্টটা তুলে আনতে পারছে। বিক্রম দা যে এই সিনেমার লিড হিরো, তাকে ভালো লাগছে দেখতে, অ্যাকশন সিকোয়েন্স গুলো ভালো লাগছে, প্রমিসিং লাগছে। এই কন্টেন্টটার জন্য আমি এক্সাইটেড। দেখা যাক এই কন্টেন্ট গুলো হয় কেমন। আপাতত আমার এই 4টে কন্টেন্ট নিয়ে কিরকম কি রিয়াকশন সেটা আমি আপনাদেরকে বললাম, এবং লাস্টে একটা আপডেটও দিয়ে দেবো। মা বাহেন বলে একটা কন্টেন্ট আসতে চলেছে, একটা সিরিজ আসতে চলেছে নেটফ্লিক্সে। মাধুরী দীক্ষিত আছে, তৃপ্তি দিমরি আছে। তার ডেট এখনো পর্যন্ত অ্যানাউন্স করা ছিল না, বাট অ্যানাউন্স তারা করে দিয়েছে। 4 জুন এই সিনেমাটা রিলিজ করতে চলেছে নেটফ্লিক্সে। ডার্ক কমেডি সেই জনরার একটা সিনেমা। দেখা যাক সিনেমাটা কিরকম হয়, সিনেমাটা আসুক, তারপর এটা নিয়ে কথা বলবো। তো এই ছিল একটা আপডেট এবং টিজার ট্রেলার নিয়ে আমার রিয়াকশন। কারা কোন সাবজেক্টটা নিয়ে ইন্টারেস্টেড, কাদের কোন সিনেমাটা বা কোন কন্টেন্টটা দেখতে ইচ্ছা করছে, কমেন্ট করে জানান। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।